স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আজকে আমরা করব প্রিন্সিপাল অফ দ্য লেজার ডায়োড। যে লেজার ডায়োড কিভাবে কাজ করে। যে আমরা লেজার অপারেশন দেখছি, যে গ্যাস লেজারের ক্ষেত্রে কিরকম করে অপারেশনটা হয়, লেজিং কিভাবে পাই। এখন ডায়োডের ক্ষেত্রে লেজিং কিভাবে পাইতে পারি, একটা ডায়োড থেকে কিভাবে আমরা লেজার অ্যাকশন পাইতে পারি, ওই প্রিন্সিপালটা যদি একটু দেখি। সো প্রথমে হচ্ছে আমরা একটা ডিজেনারেটলি ডোপড ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর পিএন জাংশন নিলাম। তো এখানে ডিজেনারেটলি ডোপড এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে ডিজেনারেটলি ডোপড কি? ডিজেনারেটলি ডোপ হচ্ছে যে এটা এত বেশি ডোপড করা যার ফলে তার ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের সাথে মার্চ করে গেছে। তো এইটাকে আমরা বলতেছি কি ডিজেনারেট ডোপিং। যে এই ক্ষেত্রে দেখো এই যে এইটা ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের সাথে মার্চ করে গেছে, আবার ভ্যালেন্স ব্যান্ডের এখানে ফার্মি লেভেলটা ভ্যালেন্স ব্যান্ডের সাথে মার্চ করে গেছে। তো এই জন্য এটাকে আমরা বলতেছি ডিজেনারেটলি ডোপ। তো লেজার ডায়োডের ক্ষেত্রে আমরা যে সেমিকন্ডাক্টরটা নিব ওইটাতে ডোপিং অবশ্যই বেশি হইতে হবে, মানে ডিজেনারেটলি ডোপড হইতে হবে। তো all energy levels up to the Fermi level can be taken to be occupied by electrons। তাহলে এটা আমরা জানি যে ফার্মি লেভেলের আগ পর্যন্ত সবগুলো এনার্জি লেভেল আমরা ধরতে পারি যে এর মধ্যে কি আছে, ইলেকট্রন আছে। তো যেহেতু আমরা এখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছি, মানে আলাদা কোনো বায়াসিং অ্যাপ্লাই করি নাই, তাহলে আমাদের দুইটা পাশেরই পি টাইপ এবং এন টাইপ দুইটা পাশেরই একটা যে কনস্ট্যান্ট একটা ফার্মি লেভেল থাকবে। দ্যাট মিন্স ইএফপি ইকুয়ালস টু ইএফএন হবে। তো এইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ফার্মি লেভেল। ফার্মি লেভেলের নিচের এনার্জি স্টেট গুলো হচ্ছে ইলেকট্রন দ্বারা অকুপাইড, আর ফার্মি লেভেলের উপরের এনার্জি স্টেট গুলো হচ্ছে কি ভ্যাকেন্ট, যেটাতে কোনো ইলেকট্রন নাই। তো এখানে ই ভি নট এটা হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি ব্যারিয়ার। সো এই ব্যারিয়ারের কারণে ইলেকট্রনটা এন টাইপ থেকে পি টাইপে যাইতে পারে না, আবার হোল গুলা পি টাইপ থেকে এন টাইপে আসতে পারতেছে না, মানে ইলেকট্রনের ডিফিউশন পসিবল হচ্ছে না, আবার হোলেরও ডিফিউশন পসিবল হচ্ছে না এই ব্যারিয়ারের কারণে। তাহলে এইটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে আমরা যে ডিজেনারেটলি ডোপ পিএন জাংশনটা নিছি ওইটা এরকম আছে, এটা ক্যারেক্টারিস্টিক্সটা এরকম। তো এখন আমরা যদি এটাতে একটা বায়াসিং অ্যাপ্লাই করি, যে ব্যান্ড ডায়াগ্রাম উইথ সাফিসিয়েন্টলি লার্জ ফরওয়ার্ড বায়াস, আমরা কি করলাম একটা লার্জ ফরওয়ার্ড বায়াস ইউজ করলাম। কতটুকু লার্জ? যে যার ভোল্টেজটা হবে কি ব্যান্ড গ্যাপের চাইতে বেশি, যে ইভি গ্রেটার দেন ইজি। যে এই যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি ফরওয়ার্ড বায়াসে, এই ভোল্টেজটা এত বেশি হবে যাতে ইভি এর ভ্যালুটা ব্যান্ড গ্যাপের চাইতে বেশি হয়। এইরকম যদি একটা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি, তাহলে আমাদের যে আগে যে ইকুইলিব্রিয়ামটা ছিল এখন এটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। মানে এই যে ব্যারিয়ারটা ছিল এই ব্যারিয়ারটা এখন কমে যাবে। তো এই ব্যারিয়ারটা কতটুকু কমবে? আমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি ওই পরিমাণ কমে যাবে। মানে আগে ইএফপি ইকুয়ালস টু ইএফএন ছিল, এখন এই দুইটা ফার্মি লেভেলের মধ্যে এই ভোল্টেজ পরিমাণ গ্যাপ ক্রিয়েট হবে। So the separation between EFN and EFP is now the applied potential energy or EV। তো এই ইভি পরিমাণ গ্যাপ আমি ইএফপি এবং ইএফএন এই দুইটার মধ্যে এই ইভি এনার্জি পরিমাণ সেপারেশন পাবো। তাহলে এখন আমাদের ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আমরা তাহলে এইটা পাচ্ছি। তাহলে এই ডায়াগ্রামে আমাদের কি হচ্ছে, বিল্ট ইন পটেনশিয়াল ব্যারিয়ারটা এখন কমে গেছে। তো বিল্ট ইন পটেনশিয়াল ব্যারিয়ার কমে গেলে ইলেকট্রনটাও ডিফিউজ করতে পারবে, আবার হোলটাও ডিফিউশন করে স্পেস চার্জ লেয়ারে আসতে পারবে। So the final result is that electrons from the n plus side and holes from the p plus side flow into the space charge layer। তো এই রিজিয়নটা হচ্ছে কি আমাদের স্পেস চার্জ লেয়ার। তাহলে ইলেকট্রনটা ডিফিউজ করে এই লেয়ারে আসলো, আবার হোলটাও এই লেয়ারে আসলো। তাহলে এই লেয়ারের মধ্যে এখন আমরা ইলেকট্রন এবং হোল পাইলাম ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করার ফলে আমরা এটা পাচ্ছি। তো এখন এইটার ক্ষেত্রে আমরা যদি তার পপুলেশন ডেনসিটিটা বা ইকে ডায়াগ্রামটা যদি দেখি, ডেনসিটি অফ স্টেটস এর সাথে এনার্জিটা যদি এই রিজিয়নে, এই যে এই যে রেড মার্ক রিজিয়নে, এই রিজিয়নে যদি আমরা তার ইকে ডায়াগ্রামটা দেখি, তাহলে এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের জন্য, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের জন্য। তাহলে এই যে ডটেড লাইন এটা হচ্ছে ইএফএন,
এই ডটেড লাইন হচ্ছে ইএফপি। তাহলে এই জায়গার মধ্যে কন্ডাকশন ব্যান্ডে দেখো এন টাইপের ওইখানে কন্ডাকশন ব্যান্ডের উপরে আর ফার্মি লেভেলের নিচের যে রিজিয়নটা আছে ওইটা হচ্ছে কি ইলেকট্রন দ্বারা অকুপাইড। So there are more electrons in the conduction band at energies near EC. যে EC এর কাছাকাছি এনার্জিতে ইলেকট্রনের অকুপেশন আছে। আবার এই জায়গার মধ্যে কি EV এর কাছাকাছি রিজিয়নে ইলেকট্রনের মানে ইলেকট্রন নাই আর কি, মানে হোলস আছে, এমটি স্টেটস আছে। তাহলে এই দুইটা রিজিয়ন যদি আমরা খেয়াল করি যে ব্লু রিজিয়ন এবং রেড রিজিয়ন, তাহলে ব্লু রিজিয়নে ইলেকট্রন আছে, রেড রিজিয়নে ইলেকট্রন নাই। আবার এই রিজিয়নটা হচ্ছে কি হায়ার এনার্জিতে আছে, এটা হচ্ছে লোয়ার এনার্জিতে আছে। তাহলে এই দুইটা রিজিয়নের মধ্যে আমরা কি পাচ্ছি? পপুলেশন ইনভার্সন পাচ্ছি। সো ইন আদার ওয়ার্ডস দেয়ার ইজ এ পপুলেশন ইনভার্সন। তাহলে এই যে স্পেস চার্জ লেয়ারে এই জায়গার মধ্যে আমরা এই রিজিয়নে যে ইসি এবং ইএফএন এর মাঝখানে রিজিয়ন আর ইবি এবং ইএফপি এর মাঝখানে রিজিয়ন, এই দুইটা রিজিয়নে আমরা দেখতেছি যে এখানে কি আছে? ইলেকট্রন আছে আর এই জায়গার মধ্যে ইলেকট্রন নাই, যার ফলে এখানে পপুলেশন ইনভার্সন ক্রিয়েট হয়েছে। তো এই পপুলেশন ইনভার্সনটা যে এই দিক বরাবর একটা লেয়ার আছে ওই লেয়ারের প্রত্যেকটা জায়গায় থাকবে, এই জন্য এই লেয়ারটাকে বলা হয় ইনভার্সন লেয়ার অথবা অ্যাক্টিভ রিজিয়ন। মানে আমাদের এই জায়গার মধ্যেই লেজিংটা পাবো, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিজিয়ন। এখন যেহেতু আমরা পপুলেশন ইনভার্সন পাইছি, সো বাইরে থেকে যদি একটা ফোটন আসে, যে an incoming photon with an energy of EC minus EV, যে এই যে ব্যান্ড গ্যাপ এনার্জির সমান বা তার চেয়ে সামান্য বেশি এনার্জি যদি একটা ফোটন আসে, তাহলে কি করবে? ওই ফোটনটা স্টিমুলেটস ডিরেক্ট রিকম্বিনেশন। এই জায়গায় যে ইলেকট্রন আছে ওইটাকে স্টিমুলেটেড করবে, স্টিমুলেট করে ওই ইলেকট্রনটাকে নিচে নামায় দিবে, যে ডিরেক্ট রিকম্বিনেশন হবে। এন্ড অপটিক্যাল গেইন ইজ অ্যাচিভ, যার ফলে আমরা অপটিক্যাল গেইন পাবো। মানে একটা ফোটন ছিল ওইটা থেকে দুইটা ফোটন পাচ্ছি, তো অপটিক্যাল গেইন পাচ্ছি। তাহলে এখানে যে পপুলেশন ইনভার্সনটা কিভাবে হচ্ছে এটা বুঝলাম। তো পপুলেশন ইনভার্সন হওয়ার পরে যদি আমরা কি করি, একটা বাইরে থেকে ইনকামিং ফোটন আসে যেটার এনার্জি হচ্ছে ইসি মাইনাস ইভি এর এনার্জির সমান বা তার চেয়ে সামান্য বেশি, তখন আমরা অপটিক্যাল গেইন পাবো। এই অপটিক্যাল গেইনটা ডিপেন্ড করে কিসের উপরে? ফোটন এনার্জির উপরে। যে ইনকামিং ফোটনটা আসতেছে ওইটার এনার্জির উপরে ওই গেইনটা ডিপেন্ড করতেছে। তাহলে এইটা আমরা বুঝলাম। এখন গেইন ভার্সেস ফোটন এনার্জি কার্ভটা যদি দেখি, এটা হচ্ছে গেইন ভার্সেস ফোটন এনার্জি কার্ভ। এইদিকে হচ্ছে অপটিক্যাল গেইন, তো এটার অপোজিট দিকে কি হবে? তাহলে অপটিক্যাল অ্যাবজর্পশন। আর এদিকে হচ্ছে ফোটনের এনার্জি, যে ইনকামিং ফোটনটা আসছে। তো ইনকামিং ফোটনের এনার্জি যদি ইজি ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে কম হয়, এই যে ইজি এই এনার্জির চেয়ে কম হয়, তাহলে আমরা কি পাবো না? কোনো গেইনও হবে না, অ্যাবজর্পশনও হবে না, কারণ এই জায়গার মধ্যে কোনো কিছু নাই, এটা ডিরেক্টলি ট্রান্সমিশন হয়ে চলে যাবে। তো এইটাকে এখানে আমরা গেইনের দিকেও কোনো কার্ভ পাবো না, অ্যাবজর্পশনের কোনো কার্ভ পাবো না। তো এট লো টেম্পারেচার, যদি 0 কেলভিন টেম্পারেচার বা এরকম লো টেম্পারেচারে থাকে, তাহলে কি এই যে রিজিয়নটা দ্য স্টেটস বিটুইন ইসি এন্ড ইএফএন আর ফিল্ড উইথ ইলেকট্রনস and those between EFP and EV are empty। তাহলে 0 কেলভিনে এই রিজিয়নটা হচ্ছে ইলেকট্রন দ্বারা অকুপাইড আর এই রিজিয়নটা হচ্ছে এমটি। এখন ইনকামিং ফোটনের এনার্জি যখন ইজি এর চেয়ে বেশি হবে, সো ফোটনস উইথ এনার্জি গ্রেটার দেন ইজি বাট লেস দেন EFN মাইনাস EFP, মানে এই এনার্জির চেয়ে যখন বেশি হবে কিন্তু EFN মাইনাস EFP এই এনার্জির চেয়ে কম হইতে হবে। এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে ইনকামিং ফোটনটা, তখন আমরা কি পাবো? একটা অপটিক্যাল গেইন পাবো, মানে স্টিমুলেশন পাবো। যে যে এইরকম এনার্জি ফোটন আসলে কি হবে? স্টিমুলেটেড ইমিশন হবে। তো এইটার জন্য আমরা স্টিমুলেটেড ইমিশন পাবো, যার ফলে অপটিক্যাল গেইন পাচ্ছি। তো এই এনার্জি হচ্ছে আমাদের EFN মাইনাস EFP। তাহলে ফোটনের এনার্জি যখন ইজি এর চেয়ে বেশি হবে, EFN মাইনাস EFP এর চেয়ে কম হবে, তখন আমরা অপটিক্যাল গেইন পাবো, এই যে অপটিক্যাল গেইন পাচ্ছি। কিন্তু যদি এনার্জিটা কি হয়, EFN মাইনাস EFP এইটার চেয়ে যদি বেশি এনার্জি হয়, তখন কি হবে? Whereas those photons with energies greater than EFN minus EFP become absorbed। যদি এইটার চেয়ে বেশি এনার্জি হয়, তাহলে এইখানে আমাদের কি আছে? ইয়েলো মার্ক রিজিয়নে ইলেকট্রন আছে। তো এই জায়গা থেকে ইলেকট্রন ওই এনার্জিটা অ্যাবজর্ব করে হায়ার স্টেটে যাইতে পারবে।
যার ফলে অ্যাবজর্পশন হবে, কারণ এই রিজিয়নের সাথে কিন্তু আমাদের পপুলেশন ইনভার্সন নাই। তো এর চেয়ে বেশি এনার্জির ফোটন আসলে ওই ফোটনটা কি হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে। তো এর চেয়ে বেশি এনার্জি হলে আমরা তখন অ্যাবজর্পশন পাচ্ছি, যে এই রিজিয়নের পরে আমরা কিন্তু অপটিক্যাল অ্যাবজর্পশন পাচ্ছি। তো এটা হচ্ছে 0 কেলভিন। এখন টেম্পারেচার যদি বাড়াই তাহলে কি হবে? as the temperature increases, electrons from below EFN are spread to energies above EFN. তো টেম্পারেচার বাড়াইলে কি হবে, ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা তখন সামান্য চেঞ্জ হবে, যে এই জায়গার মধ্যে ইলেকট্রনটা তখন সামান্য কিছু ইলেকট্রন হায়ার স্টেটে চলে যাবে। so the result is a reduction in and also some smearing of the optical gain curve. তো যদি কিছু ইলেকট্রন EFN এর চেয়ে উপরে চলে যায় তাহলে কি হবে, এই জায়গার মধ্যে পপুলেশন ডেনসিটিটা কমে যাবে, এই জায়গার মধ্যে পপুলেশন ডেনসিটিটা কমে যাবে। সো আমি স্টিমুলেশনের কারণে ইমিশন কম পাবো, যার ফলে আমাদের এইখানে অপটিক্যাল গেইনটা কমে যাবে। তো এই হচ্ছে লেজার ডায়োডের কাজটা, ওয়ার্কিং প্রিন্সিপালটা। তাহলে এটা আমরা বুঝতে পারলাম ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে কাজ করে। তো এই ক্ষেত্রে যে পাম্পিংটা ইউজ করা হয়েছে এটাকে বলা হচ্ছে ইনজেকশন পাম্পিং। দেখো গ্যাস লেজারের ক্ষেত্রে আমরা যে পাম্পিং ইউজ করছি ওইটা ছিল কি, অপটিক্যাল পাম্পিং। মানে আমাদের যদি 4 লেভেল লেজার বলি এরকম, তাহলে প্রথমে আমরা অপটিক্যালি পাম্প করে এখানে নিয়ে আসছি, এখান থেকে কুইক ডিকে করে এই জায়গায় আসছে, পরে এই জায়গা থেকে লেজিং পাইছি। তো এটা ছিল অপটিক্যাল পাম্পিং, মানে অপটিক্যাল এনার্জি দ্বারা পাম্প করছি। কিন্তু এই ক্ষেত্রে লেজার ডায়োডে আমাদের পাম্পিং এনার্জিটা কোনটা, ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে যে ডায়োড কারেন্ট আসছে ওই ডায়োড কারেন্টের ফলে ক্যারিয়ার ইনজেকশন হচ্ছে। তো ক্যারিয়ার ইনজেকশনের কারণে স্পেস চার্জ লেয়ারের মধ্যে আমরা যে পপুলেশন ইনভার্সন পাচ্ছি, যার ফলে এই পাম্পিংটাকে বলা হয় ইনজেকশন পাম্পিং। তো এই পাম্পিংটা হচ্ছে ইনজেকশন পাম্পিং। তাহলে লেজারের অপারেশনটা বুঝতে পারছো, ডায়োডের ক্ষেত্রে কি রকম অপারেশন হয়? হ্যালো, জি স্যার। আচ্ছা। তো এখানে হচ্ছে আমরা বলছিলাম লেজিং এর ক্ষেত্রে কিন্তু দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগে। একটা হচ্ছে কি পপুলেশন ইনভার্সনের ফলে স্টিমুলেটেড ইমিশন, আর আরেকটা হচ্ছে কি লাগবে, আমাদের রেজোনেন্ট কেভিটি লাগবে। তো এই জায়গার মধ্যে আমরা পপুলেশন ইনভার্সনের ফলে স্টিমুলেটেড ইমিশন পাচ্ছি, কিন্তু এখনো আমরা কোনো কেভিটি ক্রিয়েট করি নাই। তাহলে যে in addition to population inversion we also need to have an optical cavity to implement laser oscillator. তো এখন আমাদের একটা অপটিক্যাল কেভিটি ক্রিয়েট করতে হবে। তো অপটিক্যাল কেভিটি আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, যে যদি মিরর ইউজ করি, যে এই ক্ষেত্রে এই ডায়াগ্রামটা যদি দেখো, যে ক্লিভড সারফেস মিরর, যে দুই পাশে মিরর ইউজ করা হয়েছে, যার ফলে একটা কেভিটি ক্রিয়েট হয়েছে। স্কিমেটিক ইলাস্ট্রেশন অফ এ গ্যালিয়াম আর্সেনাইড হোমোজাংশন লেজার ডায়োড, এটা একটা হোমোজাংশন লেজার ডায়োড, যে এন টাইপ এবং পি টাইপ দুইটাই হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইডে। আর মাঝখানের যে রিজিয়নটা সেটা হচ্ছে কি আমাদের স্পেস চার্জ রিজিয়ন, আর এই ইয়েলো স্পেস চার্জ রিজিয়নটাই হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, মানে এই জায়গার মধ্যে আমরা যে স্টিমুলেটেড ইমিশনটা পাবো। The cleaved surface act as a reflecting mirror. তো এই মিররের কারণে তখন আমরা কেভিটি ক্রিয়েট করছি, আর এই কেভিটি লেন্থ হচ্ছে L। তাহলে ওয়েভলেন্থ অফ দ্য রেডিয়েশন দ্যাট ক্যান বিল্ড আপ ইন দ্য ক্যাভিটি, এটা আমরা জানি এই রিলেশনটা, যে ক্যাভিটির মধ্যে কোন ওয়েভলেন্থ গুলো থাকতে পারবে m lambda by 2n equals to L, এই কন্ডিশন থেকে আমরা বের করতে পারবো। যেখানে m হচ্ছে মোড নাম্বার, L হচ্ছে ক্যাভিটি লেন্থ, n হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আর ল্যামডা হচ্ছে কি, যে যেই ওয়েভলেন্থ গুলা এই ক্যাভিটিতে এক্সিস্ট করতে পারবে ওইটাকে বলা হয় মোড। তাহলে এটা আমরা বুঝলাম যে কেভিটি ক্রিয়েট করছি। এখন এটার স্পেকট্রাম, আউটপুট স্পেকট্রামটা কি রকম হবে, যে এরকম লেজারের আউটপুট স্পেকট্রামটা কি রকম হবে, এটা ডিপেন্ড করে কিসের উপরে, দ্য নেচার অফ দ্য কেভিটি, অপটিক্যাল কেভিটির নেচার এবং গেইন ভার্সেস ওয়েভলেন্থ কার্ভের উপরে। তাহলে এখন আউটপুট পাওয়ার ভার্সেস কারেন্টের কার্ভটা যদি দেখি, যে টিপিক্যাল আউটপুট অপটিক্যাল পাওয়ার ভার্সেস ডায়োড কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এই হোমোজাংশন লেজারের ক্ষেত্রে অপটিক্যাল আউটপুট পাওয়ার ভার্সেস ডায়োড কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এরকম একটা কার্ভ পাওয়া যায়। এই কার্ভের ক্ষেত্রে দেখো ইনিশিয়ালি কারেন্ট বাড়ানোর সাথে সাথে অপটিক্যাল পাওয়ার অনেক কম পাচ্ছি, তারপর একটা পার্টিকুলার মোমেন্টের পরে কারেন্টের সাথে অপটিক্যাল পাওয়ার অনেক বেশি পাচ্ছি।
তো এই যে পার্টিকুলার রিজিয়নটা, এর আগের রিজিয়নটাকে বলা হচ্ছে এলইডি অপারেশন হচ্ছে, মানে এখানে স্পন্টেনিয়াস ইমিশন হচ্ছে। কিন্তু এর পরের যে রিজিয়ন, ওই জায়গার মধ্যে হচ্ছে আমরা লেজার অপারেশন পাচ্ছি, মানে এখানে হচ্ছে স্টিমুলেটেড ইমিশন। বিলো আই থ্রেশহোল্ড, এই ক্ষেত্রে দুইটা ক্রিটিক্যাল কারেন্ট আছে, এটা একটু জানা দরকার, যে টু ক্রিটিক্যাল কারেন্ট আইডেন্টিফায়ার্স। একটাকে বলা হয় ট্রান্সপারেন্সি কারেন্ট, আরেকটা হচ্ছে থ্রেশহোল্ড কারেন্ট। এই সার্কিটে শুধুমাত্র থ্রেশহোল্ড কারেন্টটা দেখানো হচ্ছে। ট্রান্সপারেন্সি কারেন্ট হচ্ছে কোনটা, যে কারেন্ট অ্যাবাভ হুইচ নো নেট ফোটন অ্যাবজর্পশন অকার্স, মানে যেই কারেন্ট সাপ্লাই দিলে যে কোনো নেট ফোটন অ্যাবজর্পশন পাওয়া যায় না, এটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্সি কারেন্ট। মানে হচ্ছে ইমিশন, মানে যেই কারেন্টে স্টিমুলেটেড ইমিশনটা কেবল স্টার্ট হয়, ওইটাকে আমরা বলতেছি যে যেই কারেন্টের ফলে, কারেন্ট দেওয়ার ফলে কি হচ্ছে, পপুলেশন ইনভার্সন ক্রিয়েট হচ্ছে। আস্তে আস্তে কারেন্ট বাড়ানোর ফলে স্পেস চার্জ লেয়ারে হচ্ছে আমরা ইলেকট্রনের ডেনসিটি বাড়তেছে, আর ভ্যালেন্স ব্যান্ডে হোলের ডেনসিটি বাড়তেছে। তো আস্তে আস্তে পপুলেশন ইনভার্সন ক্রিয়েট হচ্ছে। তো যেই কারেন্টে যে পপুলেশন ইনভার্সনটা এই পরিমাণ সাফিসিয়েন্ট হয়, যার ফলে যে স্টিমুলেটেড ইমিশন পাওয়া স্টার্ট হয়, ওই কারেন্টটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্সি কারেন্ট। আর থ্রেশহোল্ড কারেন্ট কোনটা, মানে ট্রান্সপারেন্সি কারেন্টটা থ্রেশহোল্ড কারেন্টের সামান্য আগে হয়, এরকম কোন একটা জায়গায় হবে। আর থ্রেশহোল্ড কারেন্ট কোনটাকে বলা হচ্ছে, যে কারেন্ট অ্যাবাভ হুইচ অপটিক্যাল গেইন ওভারকামস অল ফোটন লসেস ইন ক্যাভিটি। দেখো থ্রেশহোল্ড কারেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু ক্যাভিটির মধ্যে ফোটনের লসটা কনসিডার করি নাই, আমরা শুধুমাত্র অ্যাবজর্পশন লসটা বলতেছি, যে যেই ক্ষেত্রে অ্যাবজর্পশন বাদ দিয়ে ইমিশনটা পাচ্ছি, ওইটাকেই বলতেছি ট্রান্সপারেন্সি কারেন্ট। এখন এই ট্রান্সপারেন্সি কারেন্টে যে ফোটনটা জেনারেট হইলো, এই ফোটনটা কি হবে, আমাদের যে কেভিটি লেন্থ আছে এল, এই লেন্থ দিয়ে এই ফোটনটা যখন প্রপাগেট করবে, তখন এই কেভিটির মধ্যে যে বিভিন্ন রকমের লস আছে, 5 টাইপের লস আমরা দেখছিলাম, তো এরকম কোন একটা লস হইতে পারে। তো যেই পরিমাণ যে এই ফোটনটা লস হয়ে যাইতে পারে, এখন কারেন্ট যদি আমি আরো বাড়াই, তাহলে একটা মোমেন্টে কি হবে, ক্যাভিটি লস আর অপটিক্যাল গেইন একটা আরেকটাকে মিনিমাইজ করবে। সো ওই কারেন্টটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড কারেন্ট, যে কারেন্ট অ্যাবাভ হুইচ অপটিক্যাল গেইন ওভারকামস অল ফোটন লসেস ইন দা ক্যাভিটি। তাহলে এই দুইটা কারেন্ট আমরা বুঝতে পারলাম। সো থ্রেশহোল্ড কারেন্টের আগ পর্যন্ত আমি ডিভাইস থেকে কোনো লেজিং ইমিশন আউটপুটে পাবো না। তো এর আগে যেটা হবে, ওইটা হবে আমাদের স্পন্টেনিয়াস ইমিশনের কারণে আমরা সামান্য আউটপুট পাবো। এই জন্য অপটিক্যাল পাওয়ার হচ্ছে কিন্তু কম থাকে, এলইডি অপারেশন থাকে, এই জন্য স্পেকট্রামটা ব্রডেন থাকে। কিন্তু যখনই থ্রেশহোল্ড কারেন্টের পরে আমরা আসবো, তখন হচ্ছে আমরা লেজিং আউটপুট পাবো। তো তখন অপটিক্যাল পাওয়ারটা অনেক বেশি থাকবে। এটার ইন্টেন্সিটি আগে কম ছিল, এখন ইন্টেন্সিটিটাও বেশি থাকবে, হাই ইন্টেন্সিটি কোহেরেন্ট লাইট পাবো। আর এটার স্পেকট্রামটাও ন্যারো স্পেকট্রাম হয়ে যাবে। So below eye threshold, the light from the device is due to spontaneous emission and the device behaves like an LED. For direct currents above eye threshold, the device emits coherent lasing emission. So eye threshold এর পরে আমরা coherent lasing emissionটা পাবো। এখন output intensity increases steeply with the current. তো এই ক্ষেত্রে দেখো threshold কারেন্টের পরে আউটপুট ইন্টেন্সিটিটা কি হচ্ছে, কারেন্ট সামান্য বাড়ার সাথে সাথে আউটপুট ইন্টেন্সিটি অনেক বাড়তেছে। যেমন এখানে দুইটা পয়েন্ট দেখানো হচ্ছে, এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গায় একটা পয়েন্ট। তো এই দুইটাতে যদি আমরা আউটপুট অপটিক্যাল পাওয়ারের কার্ভটা দেখি, তাহলে দেখো এইটার ক্ষেত্রে যে ইন্টেন্সিটি ছিল, এর চেয়ে এইটাতে কারেন্ট সামান্য বেশি, তো এইটাতে ইন্টেন্সিটি আমরা অনেক বেশি পাবো। আউটপুট ইন্টেন্সিটি ইনক্রিজেস উইথ কারেন্ট। আবার এই ক্ষেত্রে দেখো যে মেইন যে মোডটা আছে, এইটার সাথে কিন্তু আমাদের দুইটা সাইড মোড ক্রিয়েট হয়েছে। So the number of modes in the optical output spectrum and their relative strengths depend on the diode current. তাহলে কতগুলা মোড থাকবে আর তাদের স্ট্রেংথ কি রকম হবে, ওইটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, কারেন্টের উপরে। আমরা যদি কারেন্টের ভ্যালু বাড়াই, তাহলে নাম্বার অফ মোড কমবে, কিন্তু ডমিনেন্ট মোড যেটা আছে ওইটার স্ট্রেংথটা বাড়বে। এই ক্ষেত্রে দেখো ডমিনেন্ট মোডের স্ট্রেংথ কম, সাইডগুলার সামান্য স্ট্রেংথ আছে, কিন্তু যখন আমরা কারেন্ট আরেকটু বাড়াইছি, ডমিনেন্ট মোডের স্ট্রেংথটা বাড়বে আর সাইড মোডগুলা তখন সাপ্রেসড হয়ে যাবে। তো এইটা হচ্ছে হোমোজাংশন লেজারের অপারেশন। তো এই হোমোজাংশন লেজারের ক্ষেত্রে একটা প্রবলেম যেটা,
সেটা হচ্ছে তার থ্রেশহোল্ড কারেন্ট ডেন্সিটি আই থ্রেশহোল্ড এটা অনেক বেশি। The main problem with the homogenation laser diode is that the threshold current JTH is too high for practical use. তো এটা অনেক বেশি হওয়ার কারণে প্র্যাকটিক্যালি এই লেজারটাকে ইউজ করা যায় না। তাহলে প্র্যাকটিক্যালি লেজার ফেব্রিকেট করার জন্য আমাদের কি করতে হবে, এরকম একটা স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে যেটাতে থ্রেশহোল্ড কারেন্টটা কম থাকবে, মানে কম কারেন্টেই লেজিংটা শুরু হবে, কম কারেন্টে আমরা পপুলেশন ইনভার্সন পাবো, স্টিমুলেটেড ইমিশন শুরু হয়ে যাবে। তো এই জন্য আমাদের হচ্ছে হেটেরো স্ট্রাকচার সেমিকন্ডাক্টর লেজার ডায়োড দরকার। তাহলে এখন যদি হেটেরো স্ট্রাকচার সেমিকন্ডাক্টর লেজার ডায়োডের ডায়াগ্রামটা দেখি, তো এটা হচ্ছে একটা কি ডবল হেটেরো স্ট্রাকচার ডিভাইস। তো ডবল হেটেরো স্ট্রাকচার যেহেতু দুইটা জাংশন থাকবে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এখানে গ্যালিয়াম আর্সেনাইড, তারপর আবার অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এন টাইপ পি টাইপ পি টাইপ। তো এখানে একটা জাংশন, এখানে একটা হেটেরো জাংশন। গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে ন্যারো ব্যান্ড গ্যাপ, আর অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে ওয়াইড ব্যান্ড গ্যাপ। তো এইটার যদি সিম্পলিফাইড এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা দেখি, তাহলে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা হচ্ছে এইরকম। তো এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা হচ্ছে কখন, যখন আমরা একটা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করছি। সিম্পলিফাইড এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আন্ডার এ লার্জ ফরওয়ার্ড বায়াস। তাহলে এই ক্ষেত্রে এই ব্যান্ড ডায়াগ্রাম থেকে আমরা বুঝতেছি যে when a sufficiently large forward bias is applied, EC of N aluminum gallium arsenide moves above EC of P gallium arsenide। তাহলে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে, এই যে এন টাইপ অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের কন্ডাকশন ব্যান্ডটা পি টাইপ গ্যালিয়াম আর্সেনাইডের কন্ডাকশন ব্যান্ডের চেয়ে উপরে আছে, যার ফলে কি হবে, এই জায়গা থেকে ইলেকট্রন, যে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড থেকে ইলেকট্রন গ্যালিয়াম আর্সেনাইডের দিকে ফ্লো করবে। কিন্তু এই ইলেকট্রন গুলা, এই জায়গায় একটা এনার্জি ব্যারিয়ার আছে কি ডেল ইসি, তো এই ইলেকট্রন গুলা এই জায়গার মধ্যে কনফাইন্ড থাকবে, এই ডেল ইসি ব্যারিয়ার ক্রস করে তখন আর এই সাইডে যাইতে পারবে না। তাহলে এই জায়গার মধ্যে তখন আমরা একটা কনফাইনমেন্ট অফ ইলেকট্রন পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ক্যারিয়ার কনফাইনমেন্ট। যে আমাদের যে ক্যারিয়ার গুলো আছে, ক্যারিয়ার গুলা তখন অ্যাক্টিভ রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়ন হচ্ছে আমাদের গ্যালিয়াম আর্সেনাইড রিজিয়নটা, অ্যাক্টিভ রিজিয়নে ক্যারিয়ারটা কনফাইন্ড হয়ে গেছে, তো আমরা এখানে ক্যারিয়ার কনফাইনমেন্ট পাচ্ছি। তো এখানে যদি ক্যারিয়ার কনফাইনমেন্ট পাই, তাহলে কি হবে, পপুলেশন ইনভার্সনটা তাড়াতাড়ি ক্রিয়েট হবে, কারণ এইখানে ইলেকট্রনের ডেনসিটিটা অনেক মানে তাড়াতাড়ি বেশি বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা অপটিক্যাল কনফাইনমেন্ট পাচ্ছি। আবার সরি, এখানে ক্যারিয়ার কনফাইনমেন্ট পাচ্ছি। আবার অপটিক্যাল কনফাইনমেন্ট কোনটা, অপটিক্যাল কনফাইনমেন্ট হচ্ছে দেখো, a wider band gap semiconductor generally has a lower refractive index। যে একটা সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ যত বেশি হবে তার রিফ্রাক্টিভ ইনডেক্স তত কম হবে। তো এই রিলেশনটা আসছে এই ইকুয়েশন থেকে, মস রুল বলা হয় এটাকে, যে মস এম্পিরিক্যাল রুল, একটা এম্পিরিক্যাল রিলেশন, মানে প্র্যাকটিক্যাল কেস স্টাডি করে এই রিলেশনটা প্রেডিক্ট করা হয়েছে, যে ইজি ইন্টু এন টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 77। তো এই ক্ষেত্রে দেখো এটা যেহেতু কনস্ট্যান্ট, তো ইজি যদি ব্যান্ড গ্যাপ যদি বাড়ে রিফ্রাক্টিভ ইনডেক্সটা কমবে। তো এইটা থেকে আমরা জানি যে ওয়াইডার ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর হইলে তার রিফ্রাক্টিভ ইনডেক্সটা কম হয়। তো এই ক্ষেত্রে রিফ্রাক্টিভ ইনডেক্সের ভেরিয়েশনটা যদি দেখি, যেহেতু গ্যালিয়াম আর্সেনাইড ন্যারো ব্যান্ড গ্যাপ, এইজন্য তার রিফ্রাক্টিভ ইনডেক্স বেশি, কিন্তু অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড যেহেতু দুই পাশে ওয়াইড ব্যান্ড গ্যাপ, এইজন্য তার রিফ্রাক্টিভ ইনডেক্স কম। সো রিফ্রাক্টিভ ইনডেক্সের একটা ভেরিয়েশন পাচ্ছি আমরা এরকম। তো এই রিফ্রাক্টিভ ইনডেক্সের ভেরিয়েশনের কারণে একটা কি হয়েছে, ডাইইলেকট্রিক ওয়েভগাইড ক্রিয়েট হয়েছে এই অ্যাক্টিভ রিজিয়নে, এই জায়গার মধ্যে একটা ডাইইলেকট্রিক ওয়েভগাইড ক্রিয়েট হয়। এই ওয়েভগাইড কি করে, অনেকটা এই ফাইবারে যে এরকম কাজ করে, একটা কোর থাকে আর পাশের ক্লেডিং থাকে, কোরের রিফ্রাক্টিভ ইনডেক্সটা বেশি হয়, তো কোর বরাবর লাইট প্রপাগেট করতে পারে। তো এরকম একটা ওয়েভগাইড এই জায়গায় ক্রিয়েট হয়েছে। সো এই ওয়েভগাইডটা কনফাইন্স দ্য ফোটনস টু দ্য অ্যাক্টিভ রিজিয়ন অফ দ্য অপটিক্যাল ক্যাভিটি and thereby increases the photon concentration। তো এই ওয়েভগাইডের ফলে আমরা হচ্ছে এই অ্যাক্টিভ রিজিয়নে ফোটনের কনফাইনমেন্ট হয়, এটাকে বলা হচ্ছে অপটিক্যাল কনফাইনমেন্ট, যার ফলে এই অ্যাক্টিভ রিজিয়নে ফোটনের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। সো অ্যামাউন্ট অফ স্টিমুলেটেড ইমিশনটাও বেড়ে যায়। তাহলে এই জায়গা থেকে আমরা দেখতেছি যে যেহেতু ক্যারিয়ার কনফাইনমেন্ট হচ্ছে, যার ফলে পপুলেশন ইনভার্সন তাড়াতাড়ি ক্রিয়েট হচ্ছে, আবার অপটিক্যাল কনফাইনমেন্ট হওয়ার কারণে
যে স্টিমুলেশনের প্রবাবিলিটিটাও বেড়ে যাচ্ছে। তো এই দুইটা ইফেক্টের কারণে both carrier and optical confinement lead to a reduction in the threshold current density। তো এই দুইটা কনফাইনমেন্টের কারণে কম কারেন্টেই আমরা হচ্ছে থ্রেশহোল্ড কন্ডিশনটা অ্যাচিভ করতে পারি। তো এই জন্য হেটেরোস্ট্রাকচার লেজার ডায়োডে থ্রেশহোল্ড কারেন্টটা হোমোজাংশনের চেয়ে কম হয়। আর এটার রেডিয়েশন, যে ফোটন ডেনসিটিটা যদি দেখি, এটা হচ্ছে তার রেডিয়েশন ডিস্ট্রিবিউশন, যে অ্যাক্টিভ রিজিয়নে আমরা রেডিয়েশনটা পাবো, অ্যাক্টিভ রিজিয়নের বাইরে কোনো ফোটন আউটপুট পাবো না। তো এটা হচ্ছে তার রেডিয়েশন ডিস্ট্রিবিউশন। তো এখন যদি একটা ডবল হেটেরোস্ট্রাকচার লেজার ডায়োডের স্ট্রাকচার দেখি, যে ডিভাইস স্ট্রাকচারটা যদি দেখি, এই ক্ষেত্রে দেখো আমরা এজ ইমিটিং এলইডির ক্ষেত্রে যেরকম স্ট্রাকচার দেখছিলাম, এই ক্ষেত্রে হচ্ছে স্ট্রাকচারটা একদম সিমিলার। এখানে দেখো একটা স্ট্রাইপ কন্টাক্ট, যে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, স্ট্রাইপ কন্টাক্ট ইলেকট্রোড আছে। আর এই পাশে হচ্ছে আমরা অক্সাইড ইনসুলেশন দিছি। আর এই রিজিয়নটা হচ্ছে কি পি গ্যালিয়াম আর্সেনাইড, এই লেয়ারটা হচ্ছে পি গ্যালিয়াম আর্সেনাইডের। আর অ্যাক্টিভ লেয়ারটা হচ্ছে আমাদের পি গ্যালিয়াম আর্সেনাইড অ্যাক্টিভ লেয়ার, এটা হচ্ছে ন্যারো ব্যান্ড গ্যাপ। আর অ্যাক্টিভ লেয়ারের দুই পাশে হচ্ছে কি দুইটা কনফাইনিং লেয়ার থাকবে ওয়াইড ব্যান্ড গ্যাপের, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। সো হেটেরো স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এই তিনটা দিয়ে ক্রিয়েট হয়েছে, গ্যালিয়াম আর্সেনাইড, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। তো এই কনফাইনিং লেয়ারের উপরে একটা পি গ্যালিয়াম আর্সেনাইড থাকবে কন্ট্যাক্টিং লেয়ার। এই কন্ট্যাক্টিং লেয়ার মানে হচ্ছে কি, যে এই যে ইলেকট্রোডের সাথে কন্টাক্ট রেজিস্ট্যান্স যাতে কম হয়, এই জন্য এমন একটা লেয়ার ইউজ করা হয় যেই লেয়ারের কন্টাক্ট রেজিস্ট্যান্সটা কম। তো এই লেয়ারটাকে বলা হয় কন্ট্যাক্টিং লেয়ার। আর এক্ষেত্রে আমাদের সাবস্ট্রেট হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড সাবস্ট্রেট। তাহলে এই ইলেকট্রোড থেকে এই ইলেকট্রোডে কারেন্ট ফ্লো করবে। The current density J is greatest along the central path। তাহলে এই পাথে যেহেতু ডিসটেন্স সবচেয়ে কম দুইটা প্লাস এবং মাইনাস দুইটা টার্মিনালের মধ্যে, ইলেকট্রোডের মধ্যে, সো এই যে পাথ 1 যেটা আছে কারেন্ট পাথ, এইটা দিয়ে কি হবে, কারেন্ট ডেনসিটিটা সবচেয়ে বেশি হবে and decreases away from path 1 toward 2 or 3। আর এই 1 থেকে আমরা 2 এবং 3 এর দিকে যত সরতে থাকবো, তার ডেনসিটিটা, কারেন্ট ডেনসিটিটা তত কমতে থাকবে। এবং 2, 3 এই দুইটা কারেন্ট পাথের বাইরে রিজিয়নে কোনো ডেনসিটি আমরা পাবো না। সো আমাদের অ্যাক্টিভ রিজিয়নটা এইটা মাঝখানেই থাকবে। The current is confined to flow within paths 2 and 3। তাহলে অ্যাক্টিভ রিজিয়নটা আমাদের কোনটা হবে, যে where J is greater than the J threshold define the active region। তাহলে এই যে কারেন্ট ডেনসিটি J যেই জায়গার মধ্যে থ্রেশহোল্ড কারেন্ট ডেনসিটির চেয়ে বেশি হবে, ওই রিজিয়নটাই হবে আমাদের অ্যাক্টিভ রিজিয়ন। যে এখানে ইয়েলো মার্ক রিজিয়ন যেটা, যেহেতু কারেন্ট পাথ 1 এ ডেনসিটি বেশি, তো এইটাতেই থ্রেশহোল্ড ডেনসিটির চেয়ে বেশি ডেনসিটি থাকবে। তো এর আশেপাশের রিজিয়নটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিজিয়ন। তো অপটিক্যাল গেইন ইজ হাইয়েস্ট where the current density is greatest। আমরা জানি যে কারেন্ট ডেনসিটি যেই জায়গায় বেশি, ওই জায়গায় অপটিক্যাল গেইনও বেশি। তো এরকম লেজারকে বলা হয় গেইন গাইডেড লেজার। গেইন গাইডেড কেন বলা হচ্ছে দেখো, যে এই ক্ষেত্রে এই রিজিয়নে মাঝখানের রিজিয়নটাতে যে অ্যাক্টিভ লেয়ার যেটা আছে, অ্যাক্টিভ লেয়ারের মাঝখানের পোরশনটাতে গেইন সবচেয়ে বেশি। তো এই পোরশনটাতে আমরা থ্রেশহোল্ড কারেন্টের চেয়ে বেশি এই ডেনসিটি পাবো, যার ফলে অপটিক্যাল গেইনটা বেশি হবে। কিন্তু এই পাশ থেকে যত সরতে থাকবে, যেমন এই রিজিয়নে আর এই রিজিয়নে আমাদের কোনো অপটিক্যাল গেইন নাই, তো আমাদের ফোটনটা হবে কি এই দিক বরাবর আমাদের অ্যাক্টিভ রিজিয়নটা থাকবে, যে এই রিজিয়ন বরাবর আমাদের ইমিশনটা হবে। যে ইলিপ্টিক্যাল লেজার বিম ইমিশনটা দেখানো হচ্ছে কি রকম। তো এই জন্য এরকম লেজারটাকে বলা হয় গেইন গাইডেড লেজার, যে গেইন দ্বারা ওইটা গাইডেড হচ্ছে। গাইডেড মিন্স এই যে ডিভাইসটা, এই ডিভাইসের এই পোরশন টু এই পোরশন ভিতরের দিকে, এই অ্যাক্টিভ রিজিয়নটা আমাদের কিন্তু এই টোটাল পোরশনের মধ্যেই থাকবে। তাহলে ফোটনটা গাইড হবে কোন, এখানে যেহেতু মিরর আছে, ক্লিপড রিফ্লেক্টিং সারফেস মিরর, তো এখানে একটা মিরর আছে, ওই পাশে আবার আরেকটা মিরর আছে। তাহলে এই জায়গা থেকে যে ফোটনটা জেনারেট হবে, ওইটা কি হবে এই রিজিয়নে প্রপাগেট করবে। তো ওইটা তখন ফার্দার স্টিমুলেশন, মানে ওইটার কারণে ফার্দার স্টিমুলেশন হবে। এখন এই ফোটনটা যদি এই অ্যাক্টিভ রিজনের বাইরে চলে যায়, তখন হচ্ছে আমরা স্টিমুলেশন পাবো না।
তো এই ফোটনটা এই অ্যাক্টিভ রিজনে থাকতেছে কিসের কারণে? এই গেইন, অপটিক্যাল গেইনের ডিফারেন্সের কারণে, কারেন্ট ডেনসিটির ডিফারেন্সের কারণে। এই জন্য এটাকে বলা হচ্ছে গেইন গাইডেড, যে গেইন দ্বারা গাইডিংটা হচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা ডবল হেটেরো স্ট্রাকচারের যে লেজারের ডিভাইস ডায়াগ্রামটা দেখলাম। তো এই ক্ষেত্রে হচ্ছে এটা একটা এজ ইমিটিং লেজার হিসেবে কাজ করবে, কারণ এজ থেকে ইমিশনটা হচ্ছে। তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাতে বলছি যেহেতু গেইন গাইডেড, আর এই যে গাইডিংটা এটা প্রোভাইড করতেছে কোনটা? কারেন্ট ডেনসিটির ডিফারেন্সটা। আর এই কারেন্ট ডেনসিটির ডিফারেন্সটা খুব বেশি ভালো কনফাইনমেন্ট প্রোভাইড করতে পারে না। যেমন আমরা যদি 2D তে দেখি এইরকম, এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিজিয়ন, এখানে কারেন্ট ডেনসিটি বেশি, এখানে কারেন্ট ডেনসিটি আস্তে আস্তে কমতে থাকে। সো এই দিকে তার কনফাইনমেন্টটা কম থাকে। এইদিকে কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে, যে এই ডিরেকশনে কনফাইনমেন্টটা অনেক ভালো, কারণ হচ্ছে কি ন্যারো ব্যান্ড গ্যাপ আর ওয়াইড ব্যান্ড গ্যাপ দিয়ে আমরা কনফাইনমেন্ট করছি। কিন্তু হরিজন্টাল ডিরেকশনে, এই ডিরেকশনে ফোটনের কনফাইনমেন্টটা খুব বেশি ভালো না, কারণ শুধুমাত্র কারেন্ট ডেনসিটি দিয়ে আমরা কনফাইন করতেছি। তো এই জন্য আমরা যদি আরেকটু ভালো ডিজাইন করতে চাই, তাহলে হচ্ছে কি করতে হবে? আমাদের এই হরিজন্টাল ডিরেকশনেও ভালো কনফাইনমেন্ট ক্রিয়েট করতে হবে। তো এইটার জন্য যে ডায়োডটা ইউজ করা হয়, হেটেরোস্ট্রাকচার ডায়োড, ওইটা হচ্ছে এইটা। এই ক্ষেত্রে দেখো, এখন এখানে হচ্ছে আমাদের কন্টাক্ট গুলো আছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। তাহলে এইটা হচ্ছে ইনসুলেশন, এটা হচ্ছে ইলেকট্রোড, আর এর নিচের যে লেয়ার এটা হচ্ছে কন্টাক্টিং লেয়ার। যে এই গ্রিন লেয়ারটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পি গ্যালিয়াম আর্সেনাইড লেয়ার, আগে যেটা ছিল। আর গ্রিন লেয়ারের উপরে নিচে দুইটা ব্রাউন কালারের লেয়ারটা হচ্ছে কি কনফাইনিং লেয়ার, গ্যালিয়াম আর্সেনাইডের, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের দুইটা কনফাইনিং লেয়ার। আর এইটার উপরে হচ্ছে একটা কন্টাক্টিং লেয়ার, আগের মতো পি প্লাস অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের। এখন এটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে কনফাইনমেন্ট আগের মতোই আছে, কিন্তু হরিজন্টাল ডিরেকশনে যদি দেখি, লেটারাল ডিরেকশনে, তাহলে এখন এই জায়গার মধ্যে আমরা কি করছি? গ্যালিয়াম আর্সেনাইড আছে, এর বাম পাশে এবং ডান পাশে আমরা এন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এইটা দেখো, এন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, যে ইয়েলো রিজিয়নটা, এন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করছি। তো এইটার যেহেতু ব্যান্ড গ্যাপ বেশি, আবার এইটারও ব্যান্ড গ্যাপ বেশি, তাহলে এখন আমরা দুই দিকেই ভালো কনফাইনমেন্ট পাচ্ছি। The active layer P gallium arsenide is bound both vertically and laterally by a wider band gap semiconductor aluminum gallium arsenide which has a lower refractive index, যার ফলে কি হচ্ছে? আমাদের যে অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে ক্যারিয়ার গুলা কনফাইন থাকতেছে। The photon confinement increases the rate of stimulated emission, যার ফলে স্টিমুলেটেড ইমিশনের রেটটা বাড়তেছে, ডায়োডের এফিসিয়েন্সিটাও বাড়তেছে। এই ক্ষেত্রে যে গাইডিংটা হচ্ছে, এই গাইডিংটা করতেছি কিসের মাধ্যমে? আমরা ইন্ডেক্সের মাধ্যমে। দেখো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভেরিয়েশনের কারণে যে ওয়েভ গাইড ক্রিয়েট হইছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভেরিয়েশনের কারণে এরকম ভেরিয়েশন, যে ভার্টিক্যাল ডিরেকশনে এরকম ভেরিয়েশন, আবার ল্যাটেরাল ডিরেকশনে এরকম ভেরিয়েশন পাচ্ছি। এই জন্য এই গাইডিংটাকে বলা হয় ইন্ডেক্স গাইডেড, এই লেজারটাকে বলা হয় ইন্ডেক্স গাইডেড লেজার। তাই এটার এফিসিয়েন্সিটা আগেরটার চেয়ে ভালো। আর এটাতে যে, আচ্ছা এটা বুঝলাম অপারেশনটা। এখন আমরা যদি আরেকটা দেখি, যে এইটার সাথে এটা ডিফারেন্সটা দেখো, এই স্ট্রাকচারের সাথে এই স্ট্রাকচারের ডিফারেন্সটা কোন জায়গায়, এটা যদি আমরা একটু দেখি, এই দুইটা স্ট্রাকচারটাকে বলা হয় বুরিড কন্টাক্ট হেটেরোজাংশন লেজার ডায়োড। এই যে বুরিড হেটেরোস্ট্রাকচার লেজার ডায়োড। এই ক্ষেত্রে দেখো, আমাদের যে পজিটিভ টার্মিনালটা ছিল, এটা ছিল শুধুমাত্র মাঝখানের পোরশনে, অ্যাক্টিভ রিজিয়নের করেসপন্ডিং রিজিয়নে ছিল আমাদের ইলেকট্রোডটা। তো কারেন্টটা শুধুমাত্র এই রিজিয়নে আসতেছিল, তো কোনো প্রবলেম ছিল না। কিন্তু আমরা যদি এখন আরেকটা স্ট্রাকচার নেই, এই স্ট্রাকচারে দেখো প্লাস, মানে অ্যাক্টিভ ইলেকট্রোডের পজিটিভ পোরশনটা হচ্ছে টোটাল উপরের রিজিয়নে আছে। তো এই ক্ষেত্রে এইদিকে যেরকম কারেন্ট আসবে, এইদিকেও কারেন্ট আসতে পারে, এইদিকেও কারেন্ট আসতে পারে, যে কারেন্টের পাথ টোটাল স্ট্রাকচারে হইতে পারে। এখানে আরেকটা ডায়াগ্রাম দেখানো হচ্ছে, এই ক্ষেত্রে অ্যাক্টিভ লেয়ারটা হচ্ছে কি ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইডের অ্যাক্টিভ লেয়ার, এই যে এই ব্রাউন রিজিয়নটা। আর এর উপরে নিচে আমরা ইন্ডিয়াম ফসফাইড, ওয়াইডার ব্যান্ড গ্যাপ ইন্ডিয়াম ফসফাইডের যে কনফাইনিং লেয়ার ইউজ করছি। ইন্ডিয়াম ফসফাইড সাবস্ট্রেট আছে,
আর উপরে হচ্ছে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড কন্ট্যাক্টিং লেয়ার, কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সটা কমানোর জন্য। তো এইটুকু আমরা বুঝতে পারলাম। তো এখন এইদিকে যেহেতু কারেন্ট আসতে পারে, কারেন্ট আসার যেহেতু ওয়ে ক্রিয়েট হয়েছে, এই জন্য এই কারেন্টের ফ্লোকে, এই দুইটা কারেন্টের ফ্লো কিন্তু আমাদের জন্য ইফেক্টিভ না। তো এই দুইটা কারেন্টের ফ্লোকে যদি আমরা স্টপ করতে চাই, তো এই স্টপ করার জন্য এখানে একটা মেকানিজম ইউজ করা হয়েছে। দেখো যে এন ইন্ডিয়াম ফসফাইড আর পি ইন্ডিয়াম ফসফাইড, এন ইন্ডিয়াম ফসফাইড পি ইন্ডিয়াম ফসফাইড, যে দুইটা সেমিকন্ডাক্টর এনপি জাংশন ইউজ করা হয়েছে। তাহলে কারেন্ট ফ্লো করতেছে কোন ডিরেকশনে? এন থেকে পি টাইপে। যদি কারেন্ট ফ্লো করতে চাই, তো এন থেকে পি টাইপে ফ্লো করতে গেলে এই ডায়োডটা রিভার্স ডায়োড হিসেবে আছে, যেহেতু এনপি। তো এই দিকে যখন ফ্লো করতে যাবে, সো রিভার্স ডিরেকশনে ফ্লো করতেছে। তো এটা রিভার্স বায়াসডে থাকার কারণে এখানে যে হোমোজাংশন ডায়োডটা ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে রিভার্স বায়াসডে আছে, উপরে প্লাস নিচে মাইনাস। তো এটা রিভার্স বায়াসে থাকার কারণে এই দুই দিকে কারেন্ট আসতে পারবে না, যে কারেন্টের ফ্লোটা, যে রিভার্স বায়াসডের কারণে কারেন্টের ফ্লোটা স্টপ হয়ে যাচ্ছে, যার ফলে শুধুমাত্র একটি রিজনে আমরা কারেন্টের ফ্লো পাচ্ছি। এখানে দেখো, achieving by using indium phosphide NP junctions around the active layer that are reverse biased and therefore prevent the current flow outside the central active region. তো central active region এর বাইরে কারেন্ট ফ্লোটাকে সে প্রিভেন্ট করে। তো এইটা ইউজ করা হয় আরেকটা অ্যাপ্লিকেশনের জন্য, সেটা হচ্ছে টেলিকম অ্যাপ্লিকেশন। কারণ এটাতে দেখো অ্যাক্টিভ লেয়ারটা ডিফারেন্ট, ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড। তো এটা যার ফলে এটা থেকে যে ইমিশনটা হবে, ওই ইমিশনটাও ডিফারেন্ট হবে। এটা সাধারণত 1.5 মাইক্রোমিটারের কাছাকাছি ইমিশন হয়। তো এটা টেলিকম কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। আর আগে যে অ্যাক্টিভ লেয়ারটা ছিল, এটা ছিল কি আমাদের গ্যালিয়াম আর্সেনাইডে, তো ওইটা ক্ষেত্রে 900 ন্যানোমিটার বা ওই সামথিং এর ইমিশন হয়। তো এরকম করে বিভিন্ন ডিজাইনের লেজার স্ট্রাকচার, যে হেটেরো স্ট্রাকচার লেজার আমরা ডিজাইন করতে পারি, এক একটার ক্ষেত্রে এক এক রকম সুবিধা আছে। তো এই এতটুকু থেকে কারো কোনো কোয়েশ্চন থাকলে এখন জিজ্ঞেস করতে পারো। কার কোনো কোয়েশ্চন আছে? কোন কোয়েশ্চন নাই? সব ক্লাস বুঝতে পারছো? কি আমার কথা শোনা যায় না? তাহলে ক্লাস শুনলা কেমনে? জি স্যার। বুঝা গেছে? জি স্যার। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক।